দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তু। আজ প্রলয় উল্লাস কবিতার প্রথম পাঠ। কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই অল্প বিস্তর জানি, তাও কাব্য অর্থাৎ কবিতাটি শুরু করার আগে আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে সামান্য কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। বাংলা কাব্য সাহিত্য জগতে কবি নজরুল ইসলাম একজন স্মরণীয় ব্যক্তিত্ব। 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমানের চুরুলিয়া গ্রামে কবির জন্ম হয়। কবির পিতার নাম ফকির আহমেদ এবং মাতা জাহেদা খাতুন। ছোটবেলা থেকেই অত্যন্ত কষ্টের সঙ্গে কবি নজরুল তিনি কিন্তু বড় হয়েছেন, কারণ একদম ছোট বয়সেই তিনি তার পিতাকে হারিয়েছেন, যার ফলে শৈশব অতিবাহিত হয়েছে অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করতে করতেই। পিতাকে হারিয়ে অল্প বয়সেই অর্থ উপার্জনের চেষ্টায় তাকে মগ্ন হতে হয়েছে। তার ফলে তার প্রথম দিকের যে শিক্ষা অর্থাৎ শৈশবের শিক্ষা, সেখানে কিন্তু নানাভাবে ব্যাঘাত ঘটেছে। তার বাল্যশিক্ষা শুরু হয়েছিল মক্তবে। রানীগঞ্জের শিয়ারশোল রাজ হাই স্কুলে দশম শ্রেণীতে তিনি যখন পাঠ করছেন, সেই সময় তিনি কিন্তু আর অন্তিম পরীক্ষা দিতে পারেননি, কারণ সেই সময়তেই শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের রণদামামা। আর সেই প্রথম বিশ্বযুদ্ধে তিনি বেঙ্গল রেজিমেন্টের হয়ে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তাই দশম শ্রেণীর অন্তিম পরীক্ষা তারা দেওয়া হয়ে ওঠেনি। তিনি লাহোরে এবং করাচির সেনা শিবিরে বহুদিন কাটিয়েছেন। বেঙ্গল রেজিমেন্টের হয়ে তিনি যুদ্ধে যোগদান করেছিলেন। আর যে কথাটা প্রথমেই বলেছিলাম, যে শৈশবে অত্যন্ত কষ্টের সঙ্গে তাকে বড় হতে হয়েছে, মানে দিন যাপন করতে হয়েছে। তার ফলে কখনো বা চায়ের দোকানে, কখনো বা লেটোর দলে গান রচনা করে, কখনো পালা গান রচনা করে তাকে কিন্তু অর্থ উপার্জন করতে হয়েছিল। এমনই কষ্টের সঙ্গে তিনি কিন্তু মানুষ হয়েছেন। আর যখনই তিনি সেনা শিবিরে যোগদান করেছেন 1917 থেকে 1919, এই সময়ে তিনি কিন্তু সেনা শিবিরে ছিলেন বেঙ্গল রেজিমেন্টের হয়ে। এই সময় থেকেই তার কিন্তু কাব্যচর্চা শুরু হয়। 1919 সালেই বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় তার মুক্তি নামক কবিতাটি। 1919, কেউ কেউ বলেন এটা 1920 সাল। 1920 সালে তিনি কলকাতায় চলে আসেন, কারণ আমরা জানি 1914 থেকে 1919 এই সময় প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায়, তিনি কলকাতায় ফিরে আসেন, সেনা শিবির থেকে ফিরে আসেন। এবং তার কিন্তু কাব্য, কবিতা রচনা এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি গল্প বা দু একটি উপন্যাসও রচনা করেছেন। অর্থাৎ লেখালেখির জগতে তিনি কিন্তু প্রতিষ্ঠিত হতে শুরু করলেন। বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় 1921 সালে মুসলিম ভারত পত্রিকায়। আর এই বিদ্রোহ কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বাংলা সাহিত্য জগতে নিজের স্থানটি পোক্তভাবে স্থাপন করেন। তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বহু কবিতা বা বহু কাব্য গান তিনি রচনা করেছেন। প্রায় 2500-এর ওপরে গান তার রয়েছে, যাকে আমরা নজরুল গীতি বলে জানি। 1921 খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। এই যে বললাম, মুসলিম ভারত পত্রিকায় 1921 খ্রিস্টাব্দে
বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়। আবার কোথাও কোথাও এটা নিয়ে বিতর্ক রয়েছে, কেউ কেউ বলেন যে বিজলী পত্রিকায় এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। আর এই কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গেই তিনি বিদ্রোহী কবি নামেও কিন্তু খ্যাতি লাভ করতে থাকেন। বাংলা কাব্য সাহিত্য জগতে নজরুলের এটি একটি চিরস্থায়ী ফলক হয়ে আছে। বিদেশি ইংরেজ সরকারের শাসন শোষণের বিরুদ্ধে হাতিয়ার রূপে তিনি তার কাব্যকে কাজে লাগিয়েছিলেন। তোমরা জেনে রাখবে, কলকাতায় যখনই সুভাষচন্দ্র বসু কোথাও মিটিং করেছেন, জনসভা করেছেন, সেখানেই কিন্তু কবি নজরুলের ডাক পড়ত সঙ্গীত পরিবেশন করবার জন্য। বিদ্রোহের ধ্বজা তিনি উড়িয়েছিলেন, তাই বিদ্রোহী কবি নামে তিনি পরিচিত। শুধু তাই না, তিনি সম্প্রীতির গান গেয়েছেন, তিনি সম্প্রীতির কথা বলেছেন, বহু কাব্য কবিতা তিনি রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থের নাম আমি বলি, যেমন অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1922 সালে। আমাদের যে পাঠ্য কবিতাটি অর্থাৎ প্রলয় উল্লাস, এটিও কিন্তু এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর অগ্নিবীণা কাব্যগ্রন্থেরই আরেকটি কবিতা, যেটা তোমাদের আগেই উল্লেখ করলাম যে বিদ্রোহী কবিতাটি, এটিও কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা। এছাড়া দোলন চাপা, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা ইত্যাদি বহু কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। আবার বলি, অগ্নিবীণা, দোলন চাপা, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, ফণী মনসা বহু কাব্য তিনি রচনা করেছেন। তবে দুঃখের বিষয় কি, যে কবি নজরুল তিনি কাব্য রচনার সঙ্গে সঙ্গে তার একটি গল্পের বইয়ের নাম বলি, ব্যথার দান। এটি কিন্তু গল্পগ্রন্থ। বহু পত্রপত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, যেমন শনিবারের চিঠি, এই পত্রিকার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। আবার আমরা দেখতে পাই যে ধূমকেতু এই পত্রিকা, মুসলিম ভারত এই পত্রিকা, এগুলোর সঙ্গে কিন্তু তিনি যুক্ত ছিলেন। কল্লোল পত্রিকায়ও তিনি লিখেছেন। বহু কাব্য কবিতা রচনা করেছেন, বহু গান রচনা করেছেন, বহু শ্যামা সঙ্গীত তিনি কিন্তু রচনা করেছেন। 1942 সালে আমাদের কবি কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু বাকরহিত হয়ে যান। কলকাতা রেডিওতে তিনি, আকাশবাণীতে তিনি সঙ্গীত পরিবেশন করছিলেন, বাচ্চাদের সঙ্গীত শিক্ষার ক্লাস চলছিল। হঠাৎ করেই তার কিন্তু কথা বলার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেন, এক অজানা রোগে তিনি আক্রান্ত হন। এরপরে অনেক বছর তিনি বেঁচে ছিলেন। 1976 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়, 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট। তাহলে এতগুলি বছর তিনি কিন্তু কোনো কথা বলতে পারেননি, বাকশক্তিহীন হয়েছিলেন তিনি। এই তো গেল কবি নজরুল ইসলামের কাব্য কবিতার পরিচয়। এবার আমি তোমাদেরকে ছোট্ট করে একটু তুলে ধরব কবি নজরুল ইসলামের তার রচনার বৈশিষ্ট্যগুলো কি। নজরুল ইসলামের কবিতা প্রলয় উল্লাস, তার প্রথম পাঠ আমরা আজকে নেব। কবিতার মধ্যে প্রবেশ করার আগে কবি নজরুলের কাব্যের যে বৈশিষ্ট্য, সেটাও কিন্তু আমাদের অল্প বিস্তর জেনে নেওয়া দরকার। প্রথমেই বলা যায়, কবি নজরুলের কাব্যের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে কি, যে বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটেছে সেখানে। তার বিদ্রোহ সামাজিক অন্যায়ের বিরুদ্ধে, রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে, ধর্মীয় বা সাম্প্রদায়িক বিভেদ নীতির বিরুদ্ধে, সমাজের সমস্ত স্তরে সামগ্রিকভাবে তার বিদ্রোহী সত্তাটি যেন প্রকাশিত হয়েছে। তার
বিদ্রোহী কবিতায়, অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিদ্রোহী কবিতায় আমরা তার প্রমাণ পাই। তিনি সেখানে বলছেন, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যবে অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহের ধ্বজা তিনি উড়িয়ে দিলেন বিদ্রোহী কবিতার মাধ্যমে। দ্বিতীয়ত, তার যে মানব প্রেমিক রূপটি, অর্থাৎ মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কথা বলা, সেটাও কিন্তু তার কাব্যের মধ্যে আমরা দেখতে পাই। তাই তিনি বলছেন কি, হিন্দু মুসলমান সম্প্রীতির কথা তিনি বলেন, মোরা একে বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। অর্থাৎ জাতপাত নয়, মানুষ হিসেবে দেখতে হবে, মানবিকতার কথা বলতে হবে, মানুষের কথা বলতে হবে। তাই তিনি বলেন, আমি সাম্যের গান গাই, আমার চোখেতে পুরুষ নারীতে কোনো ভেদ নাই। অর্থাৎ সামাজিক সাম্যের কথা তার কাব্যে ধ্বনিত হয়েছে। সামাজিক সাম্য, নারী আর পুরুষের বিভেদ, এটা তিনি মানতে পারেননি। অর্থাৎ নারী বড় বা পুরুষ বড় তিনি সে কথা বলেননি। তার কাছে সামাজিক সাম্য, নারী আর পুরুষে কোনো ভেদ নাই। আমি সাম্যের গান গাই, আমার চোখেতে পুরুষ নারীতে কোনো ভেদ নাই। ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরোধী ছিলেন। তাই তিনি বলছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সর্বহারা কবিতা, বিষের বাসী কবিতা, অগ্নিবীণা কবিতা, এইসব কবিতার মধ্য দিয়ে, এইসব কাব্যের মধ্য দিয়ে তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে, অর্থাৎ বিদেশি সরকারের শোষণ নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাই তো এই কাব্যগ্রন্থগুলো বাজেয়াপ্ত করেছিল ইংরেজ সরকার। তাই তিনি বন্ধুদের উদ্দেশ্যে বলেছিলেন, বন্ধু তোমরা দিলে না তো দাম, ইংরেজ সরকার, রাজ সরকার রেখেছেন মান। যা কিছু লিখি অমূল্য ভেবে অমূল্যে নেন কেনে। আমি যাই লিখি মূল্যহীন ভেবে, মানে অমূল্য, অনেক দামি সেটা ভেবে অমূল্যে অর্থাৎ মূল্যহীনভাবেই তারা কিন্তু বাজেয়াপ্ত করেন। কবি নজরুল তিনিই হলেন বাংলার এবং একমাত্র কবি যিনি কাব্য কবিতা রচনার জন্য ইংরেজ সরকারের কারাগারে বন্দী হয়েছিলেন। আর সেই বন্দী দশায় রবীন্দ্রনাথ তাকে দেখতে গিয়েছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি তখন বলেছিলেন, তোমার হলো শুরু, আমার হলো সারা। অর্থাৎ তুমি শুরু করেছো আর আমার সমাপ্ত করার পালা। তাহলে সাম্যের গান তিনি গিয়েছেন। তিনি বিভেদের বিরুদ্ধে কথা বলেছেন। আবার তিনি যে প্রেমিক কবি, সে কথা তো ভুলে গেলে চলবে না। তাই আমরা বিদ্রোহী কবিতারই একটি জায়গা উল্লেখ করতে পারি, যেখানে তিনি বলছেন, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা শুনিবি চিতচুম্বঞ্চর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারী। চিতচুম্বঞ্চর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারী। আমি গোপন পিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকন চুরির কঙ্কন। অর্থাৎ তিনি যে প্রেমিক কবি, সে কথাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে ছাত্র বন্ধুরা, আজ আমাদের আলোচ্য বিষয় ছিল প্রলয় উল্লাস কবিতা। প্রলয় উল্লাস কবিতার প্রথম পাঠ। সেখানে আমি তোমাদের সামনে তুলে ধরলাম কবি নজরুল ইসলামের জীবনের সংক্ষিপ্ত ইতিবৃত্ত। ছোট্ট করে আমি তোমাদের কাছে তুলে ধরলাম তার কাব্য, তার পরিচয়গুলো দিলাম, অর্থাৎ তার উল্লেখযোগ্য কিছু কাব্যের নাম তোমাদেরকে বললাম। তার কাব্যের বৈশিষ্ট্য সেই সম্পর্কেও তোমাদেরকে আমি জানালাম। সামাজিক অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ, স্বাধীনতার আকাঙ্ক্ষা, জাতপাতের বিরোধিতা, এগুলো তার কাব্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
আর তার কাব্যে কিন্তু প্রচুর আরবি ফার্সি শব্দের ব্যবহার হয়েছে। আর তিনি কিন্তু যুব সম্প্রদায়ের কথা বারবার বলতেন, অর্থাৎ ছাত্রদলের গান তিনি রচনা করেছেন, যে ছাত্রদল হারতে জানে না, ছাত্রদলের কথা তার কবিতায় বারবার, অর্থাৎ চির সবুজের কথা, নবীনের কথা তিনি বলেছেন। তাহলে প্রলয় উল্লাস কবিতার প্রথম পাঠের আলোচনা আজ এখানেই শেষ করছি। আমরা পরবর্তী অংশে গিয়ে আলোচনা করব এই কবিতার বিষয়বস্তু নিয়ে। তাহলে ছাত্রবন্ধুরা, আজ প্রলয় উল্লাস কবিতার প্রথম পাঠ এখানেই শেষ করলাম।